আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বর্তমান সময়ে একটা সরকারি চাকরি অনেক বড় একটা বিষয়। একটা পদের বিপরীতে শত শত লোক আবেদন করে। বেশিরভাগ চাকরির বিজ্ঞপ্তিতে পদ থাকে খুবই কম। এর মধ্যে ব্যতিক্রম হলো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ। এখানে প্রতি সার্কুলারে অনেক শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তাই এই জব নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন আছে। আজ আমার এই ভিডিওতে জানার চেষ্টা করব একজন সহকারী শিক্ষক কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে। ভিডিও শুরুর আগে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। সাথে আছি আমি ASM মুনার হুসাইন, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি একজন সহকারী শিক্ষকের সুযোগ সুবিধাকে দুই ভাগে ভাগ করব। এক, নিয়মিত সুবিধা, যেটা নিয়মিত বা প্রতি মাসে বা একটা নির্দিষ্ট সময় পর পর পাওয়া যাবে। আরেকটা হচ্ছে অনিয়মিত সুবিধা, যেটা মাঝে মাঝে পাওয়া যাবে, নিয়মিত না। চলুন দেখি নিয়মিত সুযোগ সুবিধাগুলো কি কি। নিয়মিত সুযোগ সুবিধা: একজন সহকারী শিক্ষক শুরুতেই 13তম গ্রেডে বেতন পাবেন, অর্থাৎ তাদের নিয়োগই হবে 13তম গ্রেডে। এই গ্রেডের মূল বেতন হচ্ছে 11,000 টাকা। এরপর আসি বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা পাবেন মূল বেতনের 45%, অর্থাৎ তার যা মূল বেতন তার 45% পাবে বাড়ি ভাড়া ভাতা, যেটা গ্রেড ভেদে 12, 13 বা 11 গ্রেড হলে তারও বেতনে বাড়ি ভাড়া ভাতায় পরিবর্তন আসবে। আবার স্থান ভেদেও পরিবর্তন হয়, অর্থাৎ জেলা শহরগুলোতে যেভাবে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়, মেট্রোপলিটন বা সিটি কর্পোরেশনগুলোতে বাড়ি ভাড়া ভাতা অন্যভাবে দেওয়া হয়, অর্থাৎ পার্সেন্টের একটা হেরফের হয়। এখন জেলা শহর হিসাবে এই বাড়ি ভাড়া ভাতা পাবে 4950 টাকা একজন সহকারী শিক্ষক। এরপর আসি চিকিৎসা ভাতা। সব ধরনের চাকরিজীবীর জন্য চিকিৎসা ভাতা সমান, অর্থাৎ যারা প্রথম গ্রেডে বা দ্বিতীয় গ্রেডে জব করে তারাও চিকিৎসা ভাতা হিসাবে যা পাবেন, আবার 13তম গ্রেডে বা 20তম গ্রেডেও যারা জব করে তারাও চিকিৎসা ভাতা হিসাবে একই টাকা পাবেন, অর্থাৎ চিকিৎসা ভাতা হচ্ছে 1500 টাকা। এর পরেরটা হচ্ছে হাস্যকর টিফিন ভাতা। হাস্যকর হলেও সত্য, ব্যাংক ছাড়া সব ধরনের চাকরিজীবীর জন্য টিফিন ভাতা সমান, অর্থাৎ প্রথম দ্বিতীয় গ্রেডেও যা পাবেন 13, 14, 15তম গ্রেডেও একই ভাতা পাবেন। আর এই টিফিন ভাতা হচ্ছে 200 টাকা। এই মোট 17,650 টাকা, যার থেকে কল্যাণ তহবিলে বেসিকের 1% কেটে নেওয়া হবে এবং স্ট্যাম্প বাবদ 10 টাকা কেটে নিবে। সুতরাং সর্বমোট 120 টাকা কেটে নেওয়ার পরে আপনি যেটা নেট পাবেন সেটা হচ্ছে 17,530 টাকা, যেটা মাসিক হিসাবে আপনি প্রতি মাসে পাবেন। এছাড়াও প্রতি 2 ঈদে আপনি একটা করে বেসিকের সমপরিমাণ বোনাস পাবেন, অর্থাৎ প্রতি ঈদে আপনার যা বেসিক থাকবে সেই পরিমাণ একটা বোনাস পাবেন এবং পহেলা বৈশাখে পাবেন বেসিকের 20% বোনাস। এরপর যদি আপনার বাচ্চা থাকে তবে প্রতি বাচ্চার জন্য প্রতি মাসে 500 টাকা করে পাবেন, তবে সেটা সর্বোচ্চ 1000 টাকা, অর্থাৎ 2টা বাচ্চার সমান। সরকারি নিয়মে 2টা বাচ্চার যেহেতু বেশি নেওয়ার নিয়ম নেই, সেহেতু আপনাকে 2টা বাচ্চার বেশির ভাতাও দিবে না, আপনি 2টা বাচ্চার ভাতা পাবেন। আরও একটা ভাতা পাবেন, নাম শান্তি বিনোদন ভাতা, যেটা নিয়মিত 3 বছর পর পর একটা বেসিকের সমান ভাতা দেওয়ার কথা আছে, কিন্তু আসলে সব সময় 3 বছর পর পর এই ভাতাটা পাওয়া যায় না। এটা হচ্ছে অফিসিয়াল গাফিলতি অথবা দুর্নীতি, যেটাই বলেন সেটার কারণে। অর্থাৎ যারা অফিসিয়াল আছে তাদেরকে যদি টাকা দেওয়া যায়, তাদের সাথে যদি ভালো রিলেশন থাকে, লবিং গ্রুপিং করা যায়, তাহলে তারা দেখা যায় 3 বছর পর পরই ভাতাটা পান। কিন্তু যারা একটু ছাপোষা টাইপের শিক্ষক, উপজেলায় খুব বেশি যোগাযোগ নাই বা অফিসে খুব বেশি যোগাযোগ নাই, তারা এটা 3 বছর পর পর পান না, ক্ষেত্র বিশেষে 4 বছর 5 বছরও হয়ে যায়। এর বাইরে আপনি নিয়মিত আর কোনো সুযোগ সুবিধা পাবেন না, তবে প্রতি বছরে বেসিকের 5% বেতন ইনক্রিমেন্ট পাবেন, যার ফলে বাড়ি ভাড়াও কিছুটা বাড়বে। অর্থাৎ আপনার যা বেসিক হবে বেসিকের 5% ইনক্রিমেন্ট আপনার প্রতি বছর পাবেন। তবে ইনক্রিমেন্ট পেতে হলে আপনার চাকরিকাল 6 মাসের কম হওয়া যাবে না, অর্থাৎ আপনি যে প্রথম বছরের ইনক্রিমেন্টটা পাবেন এটার ক্ষেত্রে আপনার প্রথম ইনক্রিমেন্ট পাওয়ার শর্তকাল 6 মাস হতে হবে। আর এই ইনক্রিমেন্টটা হয় প্রতি বছর জুলাই মাসের 1 তারিখে। তাই আপনার যোগদান যদি 6 মাস হয় তবে ইনক্রিমেন্ট পাবেন। জানুয়ারি মাসের 2 তারিখে যদি আপনি যোগদান করেন সেক্ষেত্রে আপনার যোগদান 6 মাস হবে না, জন্য আপনি ইনক্রিমেন্টও পাবেন না।
আর নিয়োগ দেওয়ার সময় প্রাইমারি শিক্ষা অধিদপ্তর এভাবেই দেয় যেন প্রথম বছরের কোনো ইনক্রিমেন্ট দিতে না হয়, অর্থাৎ তারা কোনো না কোনোভাবে আপনার নিয়োগটাকে জানুয়ারি মাসে নিয়ে যাবে, যেন প্রথম 1.5 বছরের মতো কোনো ইনক্রিমেন্ট তাদেরকে দিতে না হয়। এবার আসি অনিয়মিত সুযোগ সুবিধায়। আসলে এগুলো সুবিধা না, সুযোগ পেতেও পারেন নাও পারেন। এর মধ্যে আছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ। এখানে আপনি 5-6 দিনের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পাবেন। আপনি বছরে 2টা প্রশিক্ষণ পাবেন যদি প্রধান শিক্ষক চান। এক্ষেত্রে 5-6 দিনের প্রশিক্ষণে আপনি 5,500 টাকা পাবেন এবং সনদ পাবেন, সাথে নিজের দক্ষতারও উন্নয়ন করতে পারবেন। এরপর ডিপিএ ট্রেনিং নামে একটা 18 মাসের ট্রেনিং পাবেন, যাতে প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা পাবেন। এই ভাতা নিয়ে আপনাকে জেলা শহরে থাকতে হবে। যখন ট্রেনিং করবেন তখন বুঝবেন ট্রেনিং আর এই ভাতা কতটা অযৌক্তিক। 3,000 টাকা ভাতা নিয়ে আপনি কিভাবে একটা জেলা শহরে থাকবেন সেটা বুঝতে পারবেন না। এছাড়াও যদি কারো সুদ মুনাফা বা এমন কিছু নিয়ে বেশি মাথা ব্যথা না থাকে, তবে জিপিএফ নামে একটি ফান্ড পাবেন, যেখানে বেতনের 25% পর্যন্ত আপনি রাখতে পারবেন 13% ইন্টারেস্টে, অর্থাৎ এখানে ইন্টারেস্ট রেটটা একটু বেশি। যদিও যে বেতন দেয় এই বেতনে যাদের একমাত্র আয়, অর্থাৎ এই বেতন ছাড়া যাদের আর কোনো আয় নেই, দিন শেষে টাকা জমানো দূরে থাক, তারা কিছু ঋণের মধ্যে পড়ে যাবেন, অর্থাৎ ঋণ নিয়ে চলতে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষকদের যে বেতন, এই বেতনে 3-4 জনের একটা পরিবার অন্য কোনো আর্নিং সোর্স না থাকলে চালানো সম্ভব না। এছাড়া আপনি অসুস্থ হলে কল্যাণ তহবিল থেকে, অর্থাৎ কল্যাণ তহবিলটা হচ্ছে বেসিকের 1% কেটে নেওয়া হয় যে তহবিলে, আর্থিক সহায়তা পাবেন। আমি অবশ্য কাউকে পেতে দেখি নাই, তবে যারা ফেমাস শিক্ষক, যাদের লবিং গ্রুপিং ভালো, তারা হয়তো পায় আর কি এই কল্যাণ তহবিল থেকে সুবিধাটা। তারপর আপনার সন্তান প্রাইমারি নিয়োগে একটি কোটা পাবে, এটা একটা মন্দের ভালো সুবিধা। একজন প্রাইমারি শিক্ষক কখনো চাইবে না তার ছেলে মেয়ে এই পেশায় আসুক। একটা পেশায় যদি সম্মান না থাকে সেটাকে পেশা বলা যায় না। এটা একটা বড় আলোচনা, এটা অন্য কোনো দিন বলবো। এরপর এই চাকরির একমাত্র বলার মতো সুবিধা হলো পেনশন সুবিধা, যেখান থেকে আপনি এককালীন কিছু টাকা পাবেন এবং চাকরিকাল শেষ হওয়ার পরেও মাসে মাসে কিছু টাকা পাবেন। এগুলোই মূলত সুবিধা। আরো কিছু বিষয় আলোচনা হচ্ছে, যদি পাওয়া যায় তবে হয়তো একটা সুবাতাস লাগতে পারে পালে, যার মধ্যে আছে প্রাইমারি সহকারী শিক্ষকদের 10ম গ্রেড প্রাপ্তির যৌক্তিক দাবি। কিন্তু আমরা সব সহকারী শিক্ষক এই দাবির বিষয়ে সোচ্চার না, যার জন্য এটা তেমনভাবে আলোচনাও হচ্ছে না। এরপর আছে বিভাগীয় প্রার্থিতা। আমরা যেন 45 বছর বয়স পর্যন্ত নিয়োগযোগ্য সকল পদে বিভাগীয় প্রার্থিতা পাই এবং 80% বিভাগীয় প্রার্থী নিয়োগ দেওয়া হয়, এটা নিয়েও আলোচনা হচ্ছে। বিভাগীয় প্রার্থিতা হলে অনেক জায়গায় অযোগ্য শিক্ষক থেকে প্রাইমারি অধিদপ্তরটা অনেকটাই নিস্তার পাবে। এই দুইটা সুবিধা চালু হলে একটা আমূল পরিবর্তনে আসবে এই সেক্টরে। অযোগ্যরা আর বড় বড় জায়গায় থাকবে না। আলোচনা আর দীর্ঘায়িত না করি, কোনো প্রশ্ন থাকলে করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।